Last class we were doing hyperconjugation, and we studied that hyperconjugation is applicable for carbocation, carbon free radical and alkenes, right? And আমরা চেক করলাম যে হাইপার কনজুগেশনে কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে বা হাইপার কনজুগেশন হবে কি হবে না সেটা আমরা চেক করলাম, রাইট? আজকে আমরা জাস্ট ফিউ কোয়েশ্চেন্স অন স্টেবিলিটি উইল ট্রাই। অলরেডি যেগুলো তোমার নোটস এর মধ্যে এক্সট্রা কোয়েশ্চেন আছে ওগুলো তোমরা দেখে নেবে, আমি অ্যাডিশনাল কিছু কোয়েশ্চেন করব, ঠিক আছে? সো স্টেবিলিটি অর্ডার, stability order using hyperconjugation, stability order using hyperconjugation, stability order using hyperconjugation. So all will be decreasing stability order. Okay, question. So first is, they can say propene, number one. Next is butanene. এই কোয়েশ্চেন্স গুলো আইইউপিএসসি এর ফর্মেও হতে পারে, যেটা হচ্ছে butanene, butuene, butuene, 2-methyl butuene, that is CH3C, CH3 double bond C CH3. So এভাবে তোমাকে কোয়েশ্চেনটা নেম থেকেও দিতে পারে যে প্রোপিন, butanene, butuene and এটা হচ্ছে 2-methyl butanene, 2-methyl but 2-methyl butuene, 2-methyl butuene. So which is the most stable and which is the least stable? Which is the most stable and which is the least stable? Right? So what do you think? Which is yes, Adrija? Four, three, 1, 2. Very good, absolutely correct. So in alkene ডাবল বন্ডে এরকম বক্স দেব, আলফা হাইড্রোজেন এখানে 3টে, এখানে আলফা হাইড্রোজেন ইজ 2, here alpha hydrogen is 6 and here alpha hydrogen is 9. So since এখানে আলফা হাইড্রোজেন বেশি, আলফা হাইড্রোজেন কিভাবে হয়, যেখানে তোমার ডাবল বন্ডের বক্সটা তুমি করলে তার পাশের কার্বনকে তোমাকে চেক করতে হবে, and these are all alpha carbons, and alpha কার্বনের সঙ্গে আলফা হাইড্রোজেন আছে বলে 4, 3, 1, 2 is the correct answer, right? Now I can change this question, এটাকে আমি কার্বোক্যাটায়ন আর কার্বন ফ্রি র্যাডিক্যালে করতে পারি, very simple, right? So if I make it into a carbon free radical question, তাহলে এটা ধরে নাও কার্বন ফ্রি র্যাডিক্যাল দিয়ে দিলাম, বা আমি তোমাকে এখানে পজিটিভ দিয়ে দিলাম, রাইট? CH2, এখানেও আমি সেম চেঞ্জেস করছি, এটা সরিয়ে এখানে কার্বন ফ্রি র্যাডিক্যাল দিচ্ছি, তাহলে এটা 3 হয়ে যাবে, এখানে এটা সরিয়ে এখানে কার্বন ফ্রি র্যাডিক্যাল দিচ্ছি CH2, আর এখানে আমি এখানে কার্বন ফ্রি র্যাডিক্যাল দিচ্ছি ডাবল বন্ডটাকে সরিয়ে। তাহলে দেখো আমাদের আনসার কি চেঞ্জ হবে যদি আমি এটা করি, তাহলে আনসার কি চেঞ্জ হবে? If I change it to carbon free radical, then will my answer change or will the order remain same? Will the answer change or will the order remain same? চলো আলফা হাইড্রোজেন কাউন্ট করি, এখানে আলফা হাইড্রোজেন হয়ে যাবে পাশের কার্বন, তো দুটো আলফা হাইড্রোজেন আছে, তো এখানে 2, এখানে এইদিকেও আলফা কার্বন এইদিকেও আলফা কার্বন, মানে এইদিকে 3টে আলফা হাইড্রোজেন এইদিকে 2টো আলফা হাইড্রোজেন, মানে এখানে এবার 5 আলফা হাইড্রোজেন হয়ে গেছে, রাইট? এখানে চেক করি, এখানে আমরা এইদিকে তোমার
ফ্রি র্যাডিক্যাল তৈরি করেছি, তাহলে এখানেও 5টা আলফা হাইড্রোজেন হয়ে যাচ্ছে, বোথ হ্যাভ সেম আলফা হাইড্রোজেন 2 and 3। আর এখানে চেক করব, এখানে 1 2 3 4 5 6 7 8 আলফা হাইড্রোজেন হচ্ছে। সো দিস ইজ ক্লিয়ার যে 4 মোর স্টেবল হবে বিকজ আলফা হাইড্রোজেন বেশি আছে, রাইট? অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি দি লিস্ট স্টেবল, ওয়ান উইল নাও বিকাম লিস্ট স্টেবল, right? So one will now become least stable, right? এবার আমাকে ডিসাইড করতে হবে বিটুইন 2 and 3। সো 2 and 3 এর মধ্যে ডিসাইড কিভাবে করব, দেখো এইদিকেও ইথাইল গ্রুপ, ও দে হ্যাভ বিকাম দ্য সেম, তাহলে এটা হয়ে যাবে 2 and 3 বিকজ স্ট্রাকচার কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, বিকজ পজিশনিং অফ ডাবল বন্ড তাদেরকে ডিফার করতো, রাইট? এখানেও সেকেন্ড পজিশনে ফ্রি র্যাডিক্যাল 4টে কার্বন, এখানেও সেকেন্ড পজিশনে ফ্রি র্যাডিক্যাল 4টে কার্বন। সো ইট ইজ দ্য সেম স্ট্রাকচার, সো দে আর গোয়িং টু বি দ্য সেম order, like they are going to be equal in order, right? So slight changes হবে, but application of the concept is very similar, okay? Okay, let us try one more question. কোয়েশ্চেন সেম হবে, যদি আমি এটাকে প্লাস করে দিই, কার্বোক্যাটায়ন করে দিই, তাও আমার অর্ডারে কোনো চেঞ্জেস হবে না, স্টিল মাই অর্ডার উইল রিমেন সেম। তুমি নোটসে পেজ নাম্বার 74-এ কম্পেয়ার দ্য স্টেবিলিটির প্রচুর কোয়েশ্চেন পাবে, সেগুলো দেখে নেবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনের পর আমরা রেজোনেন্স স্টার্ট করব। What is the answer, Adrija? 2 আর 4 এর মধ্যে কনফিউশন হচ্ছে, ওকে চলো লেটস সি। আগে আমরা দেখবো কটা করে আলফা হাইড্রোজেন, তাহলে এখানে আছে তোমার স্ট্রাকচার, তাহলে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। এবার এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে 3টে হাইড্রোজেন হবে বিকজ এটা মিথাইল, রাইট? তাহলে মোট আলফা হাইড্রোজেন কটা হচ্ছে, 1 2 3 4 5 6 7, 7 আলফা হাইড্রোজেন এখানে হচ্ছে, রাইট? লেট আস সি হিয়ার, এখানে কটা আলফা হাইড্রোজেন হচ্ছে, এখানে শুধু এই কার্বনটা আলফা কার্বন হবে বিকজ দিস ইজ sp2, sp2 কে আমরা ধরবো না। যদি এই কার্বনটা আলফা কার্বন হয় তাহলে এখানে দুটো আলফা হাইড্রোজেন আছে, তো এখানে আলফা হাইড্রোজেন হবে 2, রাইট? এখানে ট্রাই করব আমরা, এখানে কি হচ্ছে, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, 1 2 3 4, 4টে আলফা হাইড্রোজেন হবে 4। আর এখানে যদি আমরা দেখি, এটা sp3 কিন্তু এর কাছে একটা হাইড্রোজেন আছে, আর বাকিদের কাছে এখানে দুটো, তাহলে এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে 3। তো সবারই আলফা হাইড্রোজেন সেম, এখানে ইন্ডাকটিভ এফেক্টের কোনো প্রয়োজন নেই, আমরা আলফা হাইড্রোজেন থেকে ডিসাইড করতে পারবো। তাহলে মোস্ট স্টেবল কে হবে, 1, বিকজ এর কাছে 7টা আলফা হাইড্রোজেন আছে, মানে 7টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তারপর হচ্ছে 3, তারপর হবে 4,
আর লাস্টে হবে 2. So this will be the order of the structures using hyperconjugation, right? চলো। হুম। we will not consider inductive effect. Yes, first দেখো অ্যাকচুয়ালি কিভাবে হয়, প্রথমে আমরা অর্ডার আমি তোমাকে বলে দিচ্ছি। স্টেবিলিটি ইন কেস অফ অ্যালকিনস, অ্যালকিনস এর জন্য এটা বলছি। ফার্স্ট তুমি চেক করবে অ্যারোম্যাটিসিটি থেকে হচ্ছে কিনা, রাইট? অ্যারোম্যাটিসিটি যদি ফেল হয়ে যায় দেন ইউ উইল গো উইথ রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে কিনা, যদি রেজোনেন্স না হয় দেন হাইপার কনজুগেশন আর লাস্টে ইন্ডাকটিভ এফেক্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি দি অর্ডার, রাইট? বাট এখানে একটাও কম্পাউন্ড অ্যারোম্যাটিক নয়, রাইট? এখানে রেজোনেন্সও হচ্ছে না, তাহলে ফার্স্ট দুটো ফ্যাক্টর এখানে নেই। আর আমরা লাস্ট ক্লাসেই শিখেছিলাম যে হাইপার কনজুগেশনকে প্রেফার করব ইন্ডাকটিভ ইফেক্টের ওপরে, রাইট? তো এখানে হাইপার কনজুগেশন থেকে যদি ডিসাইড হয়ে যায় তবে আমরা, যেহেতু ওটা লেস প্রায়োরিটি আছে, ওটা আমরা ধরবোই না। বাট ইন কেস যখন দেখো যখন অ্যারোম্যাটিসিটি অ্যাপ্লিকেবল হচ্ছে না, উই আর মুভিং অন টু দ্য নেক্সট ফ্যাক্টর। এবার নেক্সট ফ্যাক্টর নেই, দেন উই আর মুভিং অন টু দ্য নেক্সট ফ্যাক্টর। এবার এটা যখন ইকুয়াল হয়ে যাচ্ছে বা অ্যাপ্লিকেবল হচ্ছে না, দেন উই ইউজ টু মুভ টু ইন্ডাকটিভ ইফেক্ট। বাট যেহেতু হাইপার কনজুগেশনই আমরা আনসার পেয়ে গেছি, উই উইল নট মুভ অন টু দি ইন্ডাকটিভ ইফেক্ট, রাইট? এই যে কনসেপ্ট গুলো যে কোন কম্পাউন্ডের জন্য কি কি জিনিস, কি কি জিওসির পার্ট ফলো হবে, এটা অ্যাকচুয়ালি আমরা মার্চে করব, বিকজ এটা পুরো জেইর আছে। ইউজুয়ালি নিটে একটা স্পেসিফিক জিওসি অ্যাপ্লিকেশন থেকেই কোয়েশ্চেন হয়, রাইট? আর তোমাকে বলবে ইউজিং হাইপার কনজুগেশন স্টেবিলিটি বলো, রাইট? নিটে দে ডোন্ট গিভ মাল্টিপল কনসেপ্টস টুগেদার, বাট জেই অ্যাডভান্স এন্ড ওয়েবজিতে মাল্টিপল কনসেপ্ট মিক্স করে কোয়েশ্চেন থাকে। ডাব্লিউবিজি তোমাকে বলবে স্টেবিলিটি, এন্ড কি করবে ওরা, একজনকে রেজোনেটিং বানিয়ে দেবে, একজনকে তোমার হাইপার কনজুগেটিভ করে দেবে, একজনের মধ্যে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে দেবে। সো দেন ইউ হ্যাভ টু নো দিস, রাইট? মিক্স কোয়েশ্চেন। চলো নেক্সট হচ্ছে, we are moving on to page number 75 of the notes, page number 75 of the notes, যেখান থেকে electronic effect number 3, that is resonance start হচ্ছে, will this page, right? সেখানে ওজনের আছে, so please follow that, right? তো এখানে ফার্স্ট কি বলছে, রেজোনেন্স it is a temporary shifting of pi electrons, comma, lone pair or negatively charged electron when present in conjugation. এবার কনজুগেশনটা কি জিনিস আমি এক্সপ্লেন করব, রাইট? তারপর রেজোনেন্স affects properties like bond strength, bond length, stability, acidic strength, basic strength। রেজোনেন্স পুরোপুরি কম্পাউন্ডের যে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল প্রপার্টিজ আছে, মোস্টলি কেমিক্যাল প্রপার্টি, সেগুলোকে এফেক্ট করে, ঠিক আছে? তো এবার আগে রেজোনেন্স কে বেসিক যদি আমি ডিফাইন করি, এটা আমরা ইনঅর্গানিক কিভাবে পড়েছি। ইনঅর্গানিকের রেজোনেন্স আর অর্গানিকের রেজোনেন্স স্লাইটলি ডিফারেন্ট আছে, কিভাবে আমরা দেখব। প্রথমে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি রেজোনেন্স দেখবো, যেটা আমরা পড়েছিলাম ইন কেস অফ ওজোন, রাইট? ওজোনে কি হয়, একদিকে ডাবল বন্ড থাকে আর একদিকে সিঙ্গেল বন্ড আছে, রাইট? তো এটা কিভাবে আমরা, অ্যাকচুয়ালি রেজোনেন্স ইজ আ ইমাজিনারি কনসেপ্ট, ইট ইজ নট আ রিয়েল কনসেপ্ট। আমরা এটাকে ইউজ করি টু প্রুভ আওয়ার পয়েন্ট, বেসিক্যালি, বুঝতে পেরেছো? উই ইউজ ইট টু প্রুভ আওয়ার পয়েন্ট, we use it to prove our, কিভাবে দেখো, ওজনে এই বন্ডটা বন্ড এ আর এটা বন্ড বি, রাইট? সো বন্ড এ যেহেতু ডাবল বন্ড আছে, আমাদের এক্সপেকটেশন কি ছিল, আমাদের এক্সপেকটেশন ছিল যে বন্ড এর বন্ড এনথালপি বা বন্ড এনার্জি অফ এ শুড বি গ্রেটার দেন বন্ড এনার্জি অফ বি, বন্ড এনার্জি অফ বি। দিস আওয়ার কমন সেন্স, বিকজ যদি এখানে দুটো বন্ড থাকে আমাকে ভাঙতে এখানে বেশি এনার্জি লাগবে, এখানে যেহেতু একটা বন্ড আছে কি হবে, ইজিলি ভেঙে যাবে, রাইট? সো দিস ওয়াজ দ্য বেসিক কনসেপ্ট। বাট রিয়েলে কি হলো, যখন আমরা রিয়ালিটি, আর এই রিয়ালিটি আমরা কিভাবে চেক করেছি, বাই এক্সপেরিমেন্টেশন। এটা তোমার ওই পেজ নাম্বার 75 এ এগুলো লেখা আছে, ঠিক আছে? তো প্রথম রেজোনেন্সের যে নোটিসটা কোথায় করা হয়েছে এটা আমি বোঝাচ্ছি। রিয়ালিটিতে কি দেখলাম আমরা, রিয়ালিটি দেখলাম যে বন্ড এ আর বন্ড বি দুটোর এনার্জি কি আছে, সেম আছে। বন্ড এনার্জি অফ এ is equals to bond energy of B,
So bond energy of A and B became equal. So now the concept is how it is becoming equal. We can see that one bond is double bond and one bond is single bond. Well, why are they becoming equal? তখন আমরা বললাম যে নিশ্চয়ই এই যে পাই ইলেকট্রন আছে, একটা নিশ্চয়ই পাই হবে, একটা সিগমা হবে। যেটা সিগমা হয় সেটা ফিক্স থাকে, সেটা কোনোদিনও মুভ করে না। তো আমরা কি বললাম, এই পাই বন্ডটা নিশ্চয়ই নিজের পাশের বন্ড মানে জাস্ট অ্যাডজেসেন্ট বন্ডে কি হচ্ছে, মুভ করছে। সো এটা কি হচ্ছে, অ্যাডজেসেন্টলি মানে কনস্ট্যান্টলি অসিলেট করছে, ইটস অলওয়েজ ইন মোশন। তো কিছু ওজন নেচারে এই স্ট্রাকচারে এক্সিস্ট করে 1, আর কিছু ওজন নেচারে এই স্ট্রাকচারে এক্সিস্ট করবে 2, যেখানে পাই বন্ডটা বি এর ওপর হবে, রাইট, এ এর ওপর হবে না, রাইট, মানে বি সাইডে হবে, এ সাইডে হবে না, রাইট। এটাকে আমি সাইড করে দিই তাহলে বেটার হবে, এ সাইড আর বি সাইডে, রাইট। তাহলে এখানে কি হচ্ছে, পাই বন্ডটা এবার বি সাইডে শিফট হচ্ছে আর এ সাইডে। আর এই জিনিসটা কি হয়, পিরিয়ডিক্যালি হতে থাকে, রাইট। যদি তুমি এটাকে স্পেকট্রোস্কোপ থেকে বা যদি তুমি এটাকে অবজার্ভ করো, তাহলে নিশ্চয়ই এখানে সায়েন্টিস্টরা কি বললো, যে এখন এই ওজনটার এইদিকে আছে, ইন আ সেকেন্ড ইট ইজ গোয়িং দিস সাইড, সো ইটস কনস্ট্যান্টলি মুভিং and it is moving very fast. তো এটার আমরা একটা হাইব্রিড ড্র করব, বিকজ এই ওজন এই ওয়ান স্ট্রাকচারের ফর্মেও প্রেজেন্ট আর টু স্ট্রাকচারের ফর্মেও প্রেজেন্ট। তো আমরা কি বললাম, যে একটা দুটোরই একটা ইউনিভার্সাল স্ট্রাকচার যদি আমরা আঁকি, আমরা বললাম ওজন would be something like this, something like this। আর এটা কি আছে, এখানে আমরা কি বললাম, যে যেহেতু এই পাই বন্ডটা এইদিকেও যাচ্ছে এইদিকেও যাচ্ছে, তাই এটাকে আমরা ডটেড লাইন থেকে দেখালাম। মানে পাই বন্ডটা এখানে পার্মানেন্টলি না, টেম্পোরারিলি আছে, আর আবার এইদিকেও টেম্পোরারিলি আছে। যেহেতু এটা বোথ সাইডে প্রেজেন্ট, তাই এটাকে আমরা কি করেছি, ডটেড লাইন থেকে শো করেছি। এটাকে আমরা বলি পার্শিয়াল ডাবল বন্ড। কি বলি, পার্শিয়াল ডাবল বন্ড, পার্শিয়াল ডাবল বন্ড। এবার পার্শিয়াল ডাবল বন্ড এইদিকেও আছে, কমপ্লিট ডাবল বন্ড কেন হচ্ছে না, বিকজ পাই বন্ড একদিকে কমপ্লিটলি থাকছে না, পাই বন্ডটা কি করছে, জাম্প করছে, ইট ইজ ট্রানজিশনিং বিটুইন এ সাইড এন্ড বি সাইড, রাইট। তো আমরা এইটাকে বলি পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার বা পার্শিয়াল ডাবল বন্ড। এবার দেখো নেচার অফ বন্ড এ সাইড আর বি সাইডে কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। আর এই যে স্ট্রাকচার যেটা আমরা এদের দুজনকে ওভারল্যাপ করে পেয়েছি, এদেরকে আমরা বলি হাইব্রিড স্ট্রাকচার, এদেরকে আমরা বলি হাইব্রিড স্ট্রাকচার, রাইট। আর এই যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আছে, নেচার অফ বন্ড কি হয়ে গেছে, এবার সেম হয়ে গেছে, মানে বন্ড অন সাইড এ এবার কার ইকুয়াল হয়ে গেছে, বন্ড অন সাইড বি। আর যদি বন্ডস ইকুয়াল হয় তাহলে তাদের এনার্জিও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এনার্জি অফ বন্ড এ সাইডে আর এনার্জি অফ বন্ড বি সাইডে কি হবে, ইকুয়াল হয়ে যাবে। and this explains, what does this explain, this proves our যেটা আমরা এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি। তো কেমিস্ট্রিতে কি হয়, প্রথমে আমরা এক্সপেরিমেন্ট করি, তারপর সেটাকে প্রুভ করি। this is the basic inherent difference between chemistry and physics, right? ফিজিক্সে আমরা এক্সপেরিমেন্টেশন পরে করি, we observe and we give a theory first and then the experimentation is done later on, right? এখানে আমরা এক্সপেরিমেন্ট প্রথমে করি and then to prove that experiment we create a concept, right? In chemistry basically we do that. So এটা experimentally এটাকে প্রুভ করছে। সো এই ফেনোমেনার নাম আমরা দিলাম রেজোনেন্স। কি, রেজোনেন্স, যে পাই বন্ড একটা জায়গা থেকে অন্য জায়গা কি করছে, জাম্প করে। তাহলে এদেরকে 1 আর 2 কে আমরা বলি রেজোনেটিং স্ট্রাকচারস। তাহলে 1 and 2 কি হয়, রেজোনেটিং স্ট্রাকচারস, রেজোনেটিং স্ট্রাকচার। এনসিইআরটি তে লেখা আছে যে এদেরকে ক্যানোনিক্যাল ফর্মস ও বলে, ক্যানোনিক্যাল ফর্মস ইজ देयर अनदर নেম, এদেরকে কি বলা হয়, ক্যানোনিক্যাল ফর্মস বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস, রাইট। এবার এটা 1 and 2 এর কম্বিনেশন, আর এটা হাইব্রিড, কিন্তু এটা রেজোনেটিং স্ট্রাকচারের হাইব্রিড, তাই এটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড, এটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড। আর এই রেজোনেন্স হাইব্রিডটাই হচ্ছে ফাইনাল স্ট্রাকচার, যেটার থেকে কি হয়, প্রপার্টি, আলটিমেটলি প্রপার্টির যে অবজার্ভ ফিচার আছে সেটা এক্সপ্লেন করা যায়। সো রেজোনেন্স, আমি এখানে তলায় লিখছি, উপরে স্পেস নেই, আমি এখানে তলায় লিখছি যে রেজোনেন্স হাইব্রিড যেটা আছে, তোমরা রেজোনেন্স হাইব্রিডের কাছেই লিখবে, যে রেজোনেন্স হাইব্রিড যেটা আছে দ্যাট আলটিমেটলি এক্সপ্লেইনস, দ্যাট ultimately explains the change in chemical property, the change in property, change in
প্রপার্টি, দেখো চেঞ্জ ইন প্রপার্টি কি অবজার্ভ করলাম, হওয়া উচিত ছিল বন্ড এনার্জি এ গ্রেটার দেন বি, বাট দুটোর যদি বন্ড এনার্জি এক্সপেরিমেন্টালি সেম আসছে, মানে দুটো বন্ডের নেচার কি হতে হবে, দু জায়গায় বন্ড কি হতে হবে, সেম হতে হবে, সেটা আলটিমেটলি কে প্রুভ করছে, রেজোনেন্স হাইব্রিডই প্রুভ করছে। রেজোনেন্স হাইব্রিড বলছে যেহেতু পাই বন্ডটা দুদিকেই অসিলেট করছে, পাই বন্ডটা এইদিকেও আছে এইদিকেও আছে, তো আমরা বলি পাই বন্ডটা পার্শিয়ালি এইদিকে আছে আর পার্শিয়ালি এইদিকে আছে, আর এই জিনিসটাকে আমরা বলি পার্শিয়াল ডাবল বন্ড, বিকজ এইদিকেও কমপ্লিট ডাবল বন্ড হচ্ছে না আর এইদিকেও কমপ্লিট ডাবল বন্ড হচ্ছে না। কিন্তু এই পার্শিয়াল ডাবল বন্ড হবার ফলে কি হলো, বোথ সাইডে bond became equal, মানে nature of the bond became equal, যে কারণে bond energy also became equal. So ultimately যে property যেটা observed ছিল, যেটা expectation থেকে আলাদা হচ্ছে, this will always be explained by resonance hybrid, always, for any compound, ফর এনি কম্পাউন্ড সব রেজোনেটিং স্ট্রাকচার ড্র করে যেটা ওভারল্যাপ করব, সেটাই আলটিমেটলি আমাদের প্রপার্টিকে এক্সপ্লেন করবে যে কেন abnormal বিহেভিয়ারটা শো হচ্ছিল, রাইট? Ultimately explains the change in property from the expected phenomena, এক্সপেক্টেড ফেনোমেনা থেকে যে ডিফারেন্ট হচ্ছে, আমরা এক্সপেক্ট করেছিলাম যে দিস শুড বি গ্রেটার দ্যান দিস, বাট এই এক্সপেকটেশন থেকে যে এক্সপেকটেশনটা ম্যাচ হচ্ছে না, সেটা রেজোনেন্স হাইব্রিড প্রুফ করছে। সো অল ইন দ্য বেসিক সায়েন্স দিস ইজ হোয়াট রেজোনেন্স ইজ, রাইট? বাট এবার যখন প্রথমে ইনঅর্গানিক অবজেক্টের ওপর, ইনঅর্গানিক কম্পাউন্ডের ওপর এটা ডিসকভার্ড হলো, দেন দ্য অর্গানিক, বিকজ অর্গানিক কেমিস্ট্রি ইজ আ নিউয়ার ব্রাঞ্চ, প্রথমে ইনঅর্গানিক কেমিস্ট্রি ছিল, রাইট? এবার যখন অর্গানিক কেমিস্ট্রি ডিসকভার্ড হলো, স্লোলি আফটার ডিসকভারি অফ অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট অর্গানিক কম্পাউন্ডস, the organic chemists were very curious. Now they wanted to check যে রেজোনেন্সের কনসেপ্ট আমরা অর্গানিক কম্পাউন্ডের উপর ইউজ করতে পারবো কি পারবো না, and they proved it on benzene. So প্রথমে আমি ইরেজ করছি, অলরেডি এটা রেকর্ডেড থাকবে, so you can go back and take a screenshot or something, right? So later on সেম জিনিস আমরা অর্গানিক কম্পাউন্ডের উপর ট্রাই করলাম, জাস্ট টু চেক whether resonance can be applicable to the organic compounds or not, and to explain that we used benzene, and I'll tell you how this experiment was done. এবার বেনজিন আমরা সবাই জানি ফর্মুলা কি হয়, C6H6, মানে এখানে 6টা কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে, C6H6, আর অল্টারনেটে কি প্রেজেন্ট আছে, ডাবল বন্ড প্রেজেন্ট আছে, অল্টারনেট পজিশনে এখানে ডাবল বন্ড প্রেজেন্ট আছে, রাইট? এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বন্ড এনার্জিজ আছে সেটা ডিফারেন্ট হওয়া উচিত, আমরা এক্সপেক্ট করছি যে এখানে যে বন্ড এনার্জি আছে সেটা কি হবে, ডিফারেন্ট হবে। এখানে আমরা সেম জিনিস করলাম, আমরা করলাম হচ্ছে এখানে কম্প্যারিজন আমরা করলাম বেসিক্যালি এটাকে ইথিন থেকে, সো আমরা দুটো কম্পাউন্ড নিয়ে প্রুফ করেছি ইথিন। এবার ইথিন আমরা সবাই চিনি, এবার ইথিনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, ইথিনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, তো আমরা কি করলাম, যখন ইথিনের বন্ডটাকে ভাঙলাম, when we broke the bond of ethene, বা ইথিনের বন্ডকে যখন আমরা ভাঙলাম, তখন কত এনার্জি রিলিজ হয়েছে, এক্স জুল এনার্জি রিলিজ হয়েছে, রাইট? তো ইথিনের বন্ড ভেঙে আমাদের এনার্জি আসছিল এক্স জুল। তো সায়েন্টিস্টরা বললো যখন আমরা বেনজিনের তিনটে ডাবল বন্ডকে ভাঙবো, দেন দ্য এনার্জি রিলিজড শুড বি 3x জুল। ধরো আমাদের যে এনার্জি বেরোচ্ছে সেটা y, আর y এর ভ্যালু কত হওয়া উচিত, 3x জুল হওয়া উচিত, এটা ছিল আমাদের এক্সপেকটেশন ফ্রম দিস এক্সপেরিমেন্ট। হোয়াট ওয়াজ আওয়ার এক্সপেকটেশন, যে বেনজিনের যখন তিনটে ডাবল বন্ডকে আমরা ভাঙবো, তখন বেনজিনের যে ভ্যালু বেরোবে ওটা নিশ্চয়ই 3 টাইমস হওয়া উচিত, মানে যদি একটা ইথিনের ডাবল বন্ডকে ভেঙে 10 জুল হবে, তাহলে বেনজিনের মধ্যে এটা 30 জুল হওয়া উচিত, বিকজ এখানে তিনটে ডাবল বন্ড আছে, বেসিক লজিক, রাইট? এটা হওয়া উচিত। বাট যখন আমরা বেনজিনের ওপর এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্টালি আমরা কি পেলাম, আমরা পেলাম যে y এর ভ্যালু তিনটে x এর ভ্যালুর ইকুয়াল হচ্ছে না,
y এর ভ্যালু তিনটে x এর ভ্যালু ইকুয়াল হচ্ছে না, অ্যান্ড y এর ভ্যালু লেস দেন 3x হচ্ছে, মানে যা এক্সপেক্টেড ছিল তার থেকে আমার কম এনার্জিতে বেনজিন পুরো ভেঙে যাচ্ছে মাঝখান থেকে, মানে বেনজিনের ডাবল বন্ড গুলো ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমরা কিভাবে প্রুফ করছি? বাই রেজোনেন্স। আমরা বলছি যে বেনজিনের মধ্যে যে পাই বন্ডস, দেখো একটা একটা বন্ডের গ্যাপে আছে, রেজোনেন্স হবার জন্য ওয়ান বন্ড গ্যাপ মাস্ট। কি বললাম? রেজোনেন্স হবার জন্য ওয়ান বন্ড গ্যাপ ইজ মাস্ট। তো বেনজিন ইজ আ পারফেক্ট স্ট্রাকচার, এখানে ওয়ান বন্ড টু এক্সপ্লেইন রেজোনেন্স, এখানে ওয়ান বন্ড গ্যাপ আছে। তো এখানে কি বলছে যে এই পাই বন্ডটা নিশ্চয়ই এইদিকে মুভ করছে, এই পাই বন্ডটা নিশ্চয়ই এইদিকে মুভ করছে, আর এই পাই বন্ডটা নিশ্চয়ই এইদিকে মুভ করছে। মানে দেখো এই পাই বন্ডটাকে দেখো, এই পাই বন্ডটা নিশ্চয়ই এইদিকে লেফট রাইট জিগজ্যাগ করছে, এই পাই বন্ডটা নিশ্চয়ই এদিকে মুভ করছে, আর এই পাই বন্ডটা নিশ্চয়ই এদিকে মুভ করছে, যার ফলে কি হচ্ছে, বেনজিনের ডাবল বন্ড সব জায়গায় ছড়িয়ে আছে। মানে পুরো স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, বেনজিনের ডাবল বন্ড ছড়িয়ে আছে। মাঝখানে ডেল্টা নেগেটিভ দিলাম, এটা কি ইন্ডিকেট করছে, যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ হয়, যেহেতু নেগেটিভ সব জায়গায় ছড়িয়ে আছে, এইভাবে আমরা এক্সপ্রেস করলাম ডেল্টা নেগেটিভ, যে পুরো বেনজিনের ওপর কি হচ্ছে, এই পাই বন্ডটা ঘুরছে, পুরো বেনজিনের ওপর এই পাই বন্ডটা ঘুরছে। এটা আছে বেনজিনের রেজোনেন্স হাইব্রিড, এটা আছে বেনজিনের রেজোনেন্স হাইব্রিড। তো কি হচ্ছে, পুরো বেনজিনের ওপর তোমার এই পাই বন্ডটা গোল গোল ঘুরছে, রাইট? এর মানে দেখো সব বন্ড পার্শিয়ালি ডাবল বন্ড আছে, ইচ এন্ড এভরি বন্ড কি আছে, পার্শিয়ালি ডাবল বন্ড আছে। আর ইচ এন্ড এভরি বন্ড যদি পার্শিয়ালি ডাবল বন্ড হয়, মানে তারা কমপ্লিট ডাবল বন্ড না, তারা পার্শিয়াল ডাবল বন্ড। তো এখানে যখন আমি ভাঙবো তো আমার এনার্জি কি আসবে, কম এনার্জি বেরোবে এক্সপেক্টেড এনার্জি থেকে, রাইট? তো এই কন্ডিশন এক্সপ্লেইন হচ্ছে রেজোনেন্স থেকে। বিকজ ডাবল বন্ডকে ভাঙতে যদি 10 জুল লাগছে, এখানে তো নিশ্চয়ই 10 জুল হবে না, বিকজ এটা কমপ্লিট ডাবল বন্ড না, বেনজিনের আসল স্ট্রাকচার, বেনজিনের কমপ্লিট ডাবল বন্ড থাকছে না, পার্শিয়াল ডাবল বন্ড, মানে 1.5 বন্ড। তো 2 ওয়ালা বন্ডকে ভাঙতে তো বেশি এনার্জি লাগবে, 1.5 বন্ডকে ভাঙতে তো কম এনার্জি লাগবে, ধরো 8 জুল। তো যদি 8 জুল হয়, তিনটেকে যদি আমি ভাঙি, 8 8 8 24, এক্সপেকটেশন ছিল 30, তো 24 ইজ লেস দেন 30, রাইট? তো তখন এখান থেকে প্রুভ হলো যে ইয়েস, রেজোনেন্স ইজ অ্যাপ্লিকেবল ফর অর্গানিক কম্পাউন্ডস অলসো, রাইট? এবার আমরা দেখবো কি কি কন্ডিশনস হয় তোমার অর্গানিক কেমিস্ট্রির ওপর রেজোনেন্স কে অ্যাপ্লাই করার, রাইট? চলো, ফার্স্ট এই ওয়ার্ডটাকে আমরা বুঝবো কনজুগেশন। এটা এইসব যাও লিখিয়েছি, এগুলো পেজ নাম্বার 75 যেখানে করাচ্ছি, এদিকে বেনজিনের এক্সাম্পল, ওপরে ওজোনের এক্সাম্পল। এবার আমি কন্ডিশনস এর দিকে যাব, কন্ডিশনস অফ রেজোনেন্স। হুম 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 আমি অ্যাকচুয়ালি পার্শিয়াল ডাবল বন্ড করে দেখালাম, অ্যাকচুয়ালি কিভাবে হয় এরকম হয়, অ্যাকচুয়াল এরকম করে দেখায়, এরকম করে দেখায়, এটাও সেম জিনিস ইন্ডিকেট করছে, বাট আমি পার্শিয়াল ডাবল বন্ড দেখানোর জন্য আমি বন্ডের ওপর করেছি, ঠিক আছে? সো ইউ গো উইথ দিস, এটাই এনসিইআরটি তে আছে, আমি জাস্ট এখন বোঝানোর জন্য এটা করলাম। যখন আমরা ইন্ডিভিজুয়ালি বেনজিন পড়বো, ওখানে আমরা বেনজিনের আবার সব রেজোনেটিং স্ট্রাকচারস আঁকবো, ঠিক আছে? ওকে, এবার প্রথমে এই ওয়ার্ড হচ্ছে কনজুগেশন। কনজুগেশন মানে বলে রেজোনেন্স হবার জন্য কনজুগেশন মাস্ট। আর এই কনজুগেশন কি জিনিস হচ্ছে, কনজুগেশন হচ্ছে ইলেকট্রন সোর্সেস বা সিম্পলি আমি যদি লিখি, আমি সিম্পল ভাষায় লিখবো, কনজুগেশন মানে ওয়ান বন্ড গ্যাপ, ওয়ান বন্ড গ্যাপ। কনজুগেশন মানে হচ্ছে ওয়ান বন্ড গ্যাপে থাকতে হবে, রাইট? নেক্সট হচ্ছে কনজুগেশনের, দেখো কন্ডিশনস অফ কনজুগেশনে কি লেখা আছে, দ্য পাই ইলেকট্রনস, কন্ডিশনস অফ রেজোনেন্সটা পড়ছি, দ্য পাই ইলেকট্রনস অর দ্য নেগেটিভ চার্জ উইল অলওয়েজ মুভ ফ্রম high electron density to
লো ইলেকট্রন ডেন্সিটি। মানে কন্ডিশনস অফ রেজোনেন্সে ফার্স্ট কন্ডিশন হচ্ছে কনজুগেশন হতে হবে, মানে ওয়ান বন্ড গ্যাপ থাকতে হবে। সেকেন্ড কন্ডিশন অফ রেজোনেন্স হচ্ছে যে এখানে ইলেকট্রন ফ্লো, আমরা দেখছি রেজোনেন্স মানে কি, ফ্লো অফ পাই ইলেকট্রন। তো এখানে যে ইলেকট্রন ফ্লো হয় এটা সবসময় হাই ডেন্সিটি। হাই ডেন্সিটি মানে যেখানে বেশি ইলেকট্রন আছে সেখান থেকে লো ডেন্সিটিতে যাবে। হাই ডেন্সিটি মানে মোর ইলেকট্রন থেকে লেস ইলেকট্রনের দিকে ইলেকট্রনের ফ্লো হয়। রেজোনেন্স ইজ আ টেম্পোরারিলি ফ্লো অফ ইলেকট্রন, বা এটা একটা টেম্পোরারি ফ্লো অফ ইলেকট্রন, যেটা কি হবে কনজুগেশনে এক্সিস্ট করে। কনজুগেশন মানে ওয়ান বন্ড গ্যাপে থাকলে তবেই এক্সিস্ট করবে, আর এটা হাই ডেন্সিটির থেকে লো ডেন্সিটিতে ফ্লো করে, রাইট? এবার আমরা দেখবো রেজোনেন্স হওয়ার জন্য কি শুধু পাই বন্ড হবে নাকি আদার কন্ডিশনসও হবে। তো এখানে পেজ নাম্বার 76 এ অল পসিবল চারটে যে কন্ডিশন আছে সেখানে আমি এক্সপ্লেন করেছি যে কোন কোন কন্ডিশনে তোমার রেজোনেন্স পসিবল হবে। 1 2 3 4, 1 2 3 4, এই চারটে কন্ডিশনের রেজোনেন্স, চারটে কন্ডিশনকে আমি লিখে বোঝাচ্ছি। চারটে না, আরো আছে 5 6 7, সাতটা পসিবল কেসেস অফ তোমার রেজোনেন্স আছে। চলো নেক্সট আমরা দেখবো যে এখানে ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন তো সব থেকে ইজি আছে, কন্ডিশন 4টা নোটস এর মধ্যে এটা কন্ডিশন 4 আছে, বাট এটাই প্রথম অবজার্ভ ছিল তাই আমি প্রথমে এটা করছি, রাইট? এক্স ডাবল বন্ড ওয়াই, জেড ডাবল বন্ড ডাব্লিউ। দেখো পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন, একটা বন্ডের গ্যাপ, মানে এখানে কনজুগেশন আছে, রাইট? এবার এখানে বোথ সাইডে ইলেকট্রন ইকুয়াল আছে, ঠিক আছে? সো ডাজন্ট ম্যাটার, বাট কনজুগেশন থাকলে তুমি রেজোনেন্স স্টার্ট করবে। এবার কি হবে, কোনো একটা সাইডে এই পাই ইলেকট্রনটা মুভ করবে এর ওপর। যদি এই পাই ইলেকট্রনটা এক স্টেপ আগে যায় তাহলে এই পাই ইলেকট্রনটাও এক স্টেপ আগে যাবে। কি বললাম, ডাবল বন্ডে কিভাবে রেজোনেন্স হয়, যদি একজন একটা স্টেপ আগে যায় তাহলে পাশেরটাও একটা স্টেপ আগে যাবে, রাইট? আর মাঝখানে আমরা এইরকম সিম্বল দেবো। এই সিম্বলটা মানে কি, যে এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার রেজোনেট করছে, মানে দুটো স্ট্রাকচারই পসিবল, রাইট? এবার দেখো কি হবে, এক্স ওয়াই। এবার দেখো এক্স ওয়াই ডাবল বন্ডটা কোথায় শিফট হয়ে গেছে, ওয়াই জেড এর মাঝখানে, ওয়াই জেড এর মাঝখানে। আর জেড ডাব্লিউ ডাবল বন্ডটা কোথায় শিফট হয়ে গেছে, ডাব্লিউর মাথার ওপর। দেখো এই যে ডাবল বন্ডটা ডাব্লিউর মাথার ওপর শিফট হয়েছে, রাইট? কেন, যদি এখানে আর একটা সিঙ্গেল বন্ড হতো তাহলে এটা ওদিকে শিফট হতো, বাট যেহেতু এখানে আর একটা সিঙ্গেল বন্ড নেই, এটা ডাব্লিউর মাথার উপর শিফট হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এর মধ্যে কি আছে, ইলেকট্রন, মানে ইলেকট্রনটা গিয়ে ডাব্লিউর মাথার উপর বসছে, তাহলে এখানে কি হবে, এরকম মাইনাস চার্জ বসবে। আর যেহেতু এক্স, দেখো এই ইলেকট্রনটা তো এক্স আর ওয়াই দুজন মিলে শেয়ার করছে, রাইট? কিন্তু এটা এক্স ওয়াই কে ছেড়ে ওয়াই জেড এ যাচ্ছে, তাহলে এক্স এর কি চার্জ হবে, পজিটিভ চার্জ, বিকজ এক্স নিজের ইলেকট্রন লুজ করছে। ওয়াই এর উপর পজিটিভ হচ্ছে না কেন, দেখো ওয়াই আগেও ডাবল বন্ড কে পাচ্ছে, ডাবল বন্ড শিফট হওয়ার পরও ওয়াই ডাবল বন্ড কে পাচ্ছে, কিন্তু এক্স এর তো ইলেকট্রন চলে গেল, তো এক্স এর উপর কি চার্জ হবে, প্লাস, রাইট? তো এটা হচ্ছে স্ট্রাকচার 1, এটা হচ্ছে স্ট্রাকচার 2। এবার দেখো স্ট্রাকচার 2 আবার স্ট্রাকচার 1 এ কিভাবে ফিরে আসবে, ওখানেও দেখো কনজুগেশন আছে, ওয়ান বন্ড গ্যাপ। আর ইলেকট্রন ফ্লো কি হবে, ইলেকট্রন রিচ থেকে ইলেকট্রন, মানে হাই ডেন্সিটি ইলেকট্রন থেকে লো ডেন্সিটি অফ ইলেকট্রনে শিফট হবে। তো দেখো ডাব্লিউর উপর নেগেটিভ আছে, মানে ওইদিকে ইলেকট্রন বেশি আছে, মানে এবার আমরা শিওর যে ইলেকট্রনটা এই দিকে মুভ হবে, মানে ইলেকট্রনের মুভমেন্টের ডাইরেকশন এই দিকে হবে, বিকজ এইদিকে হাই ডেন্সিটি আছে আর এদিকে ইলেকট্রনের লো ডেন্সিটি আছে, তো মুভমেন্ট এই দিকে যাবে, তারপর এটা এই দিকে যাবে, এন্ড আবার স্ট্রাকচার 1 চলে আসবে। আবার স্ট্রাকচার 1 এর মধ্যে এরকম মুভমেন্ট হবে, আর 1 আর 2 কি হবে, একে অন্যের রেজোনেটিং স্ট্রাকচারস আছে, আর এরা এইভাবে এক্সিস্ট করবে। যদি আমি এদের রেজোনেন্স হাইব্রিড আঁকি, কি হাইব্রিড হবে দেখো, এক্স ওয়াই জেড। আচ্ছা পাই বন্ডটা কি সব বন্ডের উপর এট ওয়ান পয়েন্ট অফ টাইম প্রেজেন্ট আছে, দেখো এখানে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট, ওই স্ট্রাকচারের মাঝখানে প্রেজেন্ট, মানে ইচ এন্ড এভরি বন্ডের ওপর এক না একবার পাই বন্ড থেকেছে। তো
এখানে কি হবে, পার্শিয়াল ডটস দেব, বিকজ পাই বন্ড একটা জায়গায় ফিক্স থাকছে না, সব বন্ডের ওপর একবার করে আছে, রাইট? আর ডাব্লুর ওপর মাইনাস চার্জ আসছে, এখানে আমরা পার্শিয়াল মাইনাস দেব। আর এক্স এর ওপর প্লাস চার্জ আসছে, এর ওপর আমরা কি চার্জ দেব, প্লাস চার্জ দেব। আর এটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড, যেটা কি করবে, প্রপার্টিকে এক্সপ্লেন করবে। এটা কি করবে, এই যাও কম্পাউন্ড আছে এক্স ওয়াই জেড ডাব্লিউ, এর প্রপার্টিকে এক্সপ্লেন করবে। It will explain its property, right? চলো let us see a live example organic থেকে কোথায় এটা পসিবল হতে পারে। দেখো, সি ডাবল বন্ড সি, সি ডাবল বন্ড এন, এই কেসটা দেখো, সি ডাবল বন্ড এন, সি ডাবল বন্ড এন এইভাবে লিখছি। এবার তুমি দেখো এখানে আমরা কিভাবে বুঝলাম যে মুভমেন্ট এই দিকেই হবে, বিকজ আমরা জানি না ডাব্লিউ কি আছে আর এক্স কি আছে, কিন্তু এখানে আমরা জানি। আচ্ছা ফার্স্ট চেক করো কনজুগেশন আছে কিনা, অবভিয়াসলি কনজুগেশন আছে, একটা বন্ডের গ্যাপ। সেকেন্ড আমরা চেক করব, দেখো নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ হয়, ইলেকট্রোনেগেটিভ মানে ইলেকট্রন ভালোবাসে, আর কার্বন অতটা ইলেকট্রোনেগেটিভ না, তো নাইট্রোজেন কি করবে, নিজের দিকে পুল করবে। নিজের দিকে পুল করলে নিশ্চয়ই রেজোনেন্স রাইট হ্যান্ড সাইডের দিকে হবে, রাইট? তো এবার দেখো এটা এইদিকে জাম্প হবে, এটা এদিকে জাম্প হতে পারে না, বিকজ এখানে কোনো সিঙ্গেল বন্ড নেই, তো নিশ্চয়ই এটা যখন স্পেস থাকবে না তখন পাশের অ্যাটমের মাথার উপর বসে যাবে, রাইট? এইভাবে, রাইট? স্ট্রাকচার ওয়ানে যেটা গিভেন ওটাতে শুধু অ্যারো হবে, ঠিক আছে? এটাতে শুধু অ্যারোস দিয়ে আমরা করব, এর মধ্যে প্লাস মাইনাস করে দেবে না, রাইট? এবার পাশের স্ট্রাকচারে ইলেকট্রন ফ্লো হবার পরের সিচুয়েশন, সবার মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, বিকজ সবার মধ্যে সিঙ্গেল বন্ডটা তো থাকবেই। এবার এই পাই বন্ডটা এইদিকে শিফট হয়েছে, মানে সেকেন্ড পজিশনে, রাইট? এই পাই বন্ডটা নাইট্রোজেনের উপর গেছে, মানে নিশ্চয়ই এর মাথায় কি হবে, নেগেটিভ চার্জ হবে। আর এই কার্বনটা, কার্বন নাম্বার ওয়ান যে আছে, কার্বন নাম্বার ওয়ান নিজের ডাবল বন্ড লুজ করছে, তো এর উপর কি চার্জ হবে, পজিটিভ। কার্বন নাম্বার টু, কার্বন নাম্বার টু এইদিকেও ডাবল বন্ড পেয়েছে আর এখানেও ডাবল বন্ড পাচ্ছে, তো কার্বন নাম্বার টু এর ওপর কোনো ক্ষতি হয়নি, রাইট? তাহলে এটা হয়ে গেল তোমার রেজোনেটিং স্ট্রাকচার নাম্বার টু। এবার রেজোনেটিং স্ট্রাকচার নাম্বার টু এ দেখো, দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন বেশি, তো এবার এখানে মুভমেন্ট কিভাবে হবে, এইদিকে, আর এখানে মুভমেন্ট কিভাবে হবে, এইদিকে। আবার দেখো প্রথম স্ট্রাকচার ফিরে আসবে, যার ওপর নেগেটিভ চার্জ ছিল সেটা আবার বন্ড হয়ে যাবে, আর এই বন্ডটা এইদিকে শিফট হলে আবার এই স্ট্রাকচার ওয়ান চলে আসবে। তো মানে এই কম্পাউন্ড, যাও কম্পাউন্ডের নাম আছে, এটা দুটো ফর্মে এক্সিস্ট করবে নেচারে, রাইট? তাহলে এই দুটো ফর্মকে আমরা একটা স্ট্রাকচারে কিভাবে দেখাই, সেটাকে আমরা কি বলি, রেজোনেন্স হাইব্রিড। তো রেজোনেন্স হাইব্রিড কি হবে, আচ্ছা হাইড্রোজেন আমি বসাইনি, তোমরা বসিয়ে নিও। আচ্ছা বসিয়ে দিলাম, ধরো এদিকে এইচ, এদিকে এইচ, এইচ থ্রি, এইচ টু। হাইড্রোজেনের নাম্বার কিন্তু চেঞ্জ হয় না, হাইড্রোজেনের নাম্বার ফিক্স থাকে রেজোনেটিং স্ট্রাকচারে, হাইড্রোজেন কম বেশি করবে না, হাইড্রোজেন আনআফেক্টেড থাকে এখানে। ডু নট চেঞ্জ নাম্বার অফ হাইড্রোজেন ইন রেজোনেন্স। প্লাস মাইনাস দেখবে একদম পারফেক্ট হচ্ছে, কোনো প্লাস মাইনাসে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্লাস মাইনাস থাকলেও হাইড্রোজেনের নাম্বার চেঞ্জ করবে না। যাই হোক, এবার আমরা রেজোনেন্স হাইব্রিড আঁকবো। দেখো অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম সব বন্ডের ওপর এক না একবার ডাবল বন্ড এসছে, তো মানে সব বন্ড কি আছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। নাইট্রোজেন একবার নেগেটিভ পাচ্ছে, মানে নাইট্রোজেনের মাথায় পার্শিয়াল নেগেটিভ, কার্বন পজিটিভ হচ্ছে, মানে নাইট্রোজেন কার্বনের মাথা, এই কার্বনের মাথায় পজিটিভ পার্ট, পজিটিভ চার্জ আমরা বসাবো, রাইট? আর এখানে এইচ টু, এইচ, এইচ। এবার কোয়েশ্চেন হচ্ছে আমরা এটা করব কেন, কেন আমরা রেজোনেন্স করব? এটা হলো রেজোনেন্স হাইব্রিড। মনে করে দেখো আমরা পড়েছি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এটা এই স্ট্রাকচারের রেজোনেন্স হাইব্রিড। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল আমি পড়িয়েছি। এবার আমি যদি এখানে তোমাকে এই কম্পাউন্ড দিয়ে আমি যদি অ্যারো দিই, ধরো সিএইচ টু সি ডাবল বন্ড সিএইচ, সিএইচ ডাবল বন্ড এন, আর আমি যদি বলি যে আমি একটা নিউক্লিওফাইল দিচ্ছি, কোনো কেমিক্যাল রিয়েজেন্ট নিউক্লিওফাইল দিচ্ছি, এবার তুমি কি করে বুঝবে যে এই নিউক্লিওফাইলটা কার উপর অ্যাটাক করবে?
তো দেখো এই স্ট্রাকচারের মধ্যে রেজোনেন্স হচ্ছে, আর এর রেজোনেন্স হাইব্রিডটা দেখো, এর রেজোনেন্স হাইব্রিডে প্লাস চার্জ কোথায় ফর্ম হচ্ছে, এইদিকে। আর নিউক্লিওফাইল মানে যে খুব নেগেটিভ, যে পজিটিভ ভালোবাসে, তো নিউক্লিওফাইল কোন কার্বন সেন্টারের উপর অ্যাটাক করবে, এই কার্বন সেন্টারের উপর অ্যাটাক করবে। তো তুমি পরে এরকম একটা সিচুয়েশন পাবে যেখানে নিউক্লিওফাইল এই কার্বনের উপর অ্যাটাক করছে। এটা জাস্ট আমি তোমাকে একটা ফিউচারিস্টিক একটা ট্রেলার দিলাম যে কিভাবে রেজোনেন্স হেল্প করে আমাদেরকে বুঝতে যে কেন নিউক্লিওফাইল এই কার্বনেই অ্যাটাক করছে, আরো তো দুটো কার্বন আছে, ওখানে কেন অ্যাটাক করছে না, রাইট? বিকজ রেজোনেন্স হাইব্রিডে দেখা যাচ্ছে যে এই কম্পাউন্ডের অরিজিনাল স্ট্রাকচারে এই কম্পাউন্ডের পজিটিভ চার্জ, মানে এই কম্পাউন্ডের আর একটা ফর্ম আছে, মানে এই কম্পাউন্ডটাই 1 সেকেন্ডের মধ্যে হয়তো এটাতে চেঞ্জ হয়ে যাবে, যেখানে এই কার্বনের উপর পজিটিভ চার্জ আসছে, আর কোনো কার্বনের উপর পজিটিভ চার্জ আসছে না, তাহলে রিএজেন্টের যে নিউক্লিওফাইল আছে নিশ্চয়ই সে এই কার্বনের উপর বসবে। বোঝাতে পারছি আদ্রিজা, বোঝাতে পারছি? হ্যালো? ওকে, ভেরি গুড। তিতিপ্রিয়া বুঝতে পারছো? হুম। তো এটা হচ্ছে মানে মোটমাট বেসিক কনসেপ্ট অফ কনজুগেশন, এটা একদম বেসিক। এবার সব সময় যে ডাবল বন্ডের মাঝখানেই কনজুগেশন হবে, নট নেসেসারি, আরো অনেক কন্ডিশনে হতে পারে, রাইট? যেরকম আমরা দেখবো কিছু সিচুয়েশন। তোমার যে নোটস যেটা আমি দিয়েছি তার পেজ নাম্বার 76 এর কন্ডিশন 1, মানে এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 কে দেখো। এক্সাম্পল 1 এন্ড এক্সাম্পল 2 কে দেখো, এক্সাম্পল 1 এন্ড এক্সাম্পল 2 কে দেখলে বুঝতে পারবে। দেখো এক্সাম্পল 1 এ দেখো কনজুগেশনে কে আছে, ডাবল বন্ড আর লোন পেয়ার আছে। কনজুগেশনে ডাবল বন্ড আর লোন পেয়ার, শুধু বন্ড বন্ডের রেজোনেন্স হবে না, যেরকম দেখো এক্স ওয়াই থেকে ওখানে আমি করেছি এক্স ডাবল বন্ড বাই জেড, এটা করেছি। ইলেকট্রনের সোর্স বা চার্জের সোর্স হতে হবে। তো এর মানে আমরা এখন লিখবো কনজুগেশনের ফাইনাল ডেফিনেশন, তখন লিখিনি কেন, কনফিউশন হতো। কনজুগেশন কি আছে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবো, ওয়ান বন্ড গ্যাপ বিটুইন ইলেকট্রন সোর্স or charge, one bond gap between electron source and charge, রাইট? এবার এটা ইলেকট্রন ইলেকট্রন সোর্সের মাঝখানে হতে পারে, ইলেকট্রন চার্জ হতে পারে, চার্জ চার্জ হতে পারে, ওয়ান বন্ড গ্যাপ হতে হবে। দেখো লোন পেয়ারটা ইলেকট্রনের সোর্স, লোন পেয়ার মানেই ইলেকট্রন, আর পাই বন্ড মানেই ইলেকট্রন, দেখো ওয়ান বন্ডের গ্যাপ আছে মানে কনজুগেশন আছে, আর এখানে তোমার কি হবে, রেজোনেন্স হবে। এবার কার ইলেকট্রন বেশি ফ্রি, জেড এর ইলেকট্রন বেশি ফ্রি না এক্স ওয়াই এর পাই বন্ড বেশি ফ্রি, কে বেশি ফ্রি, কে বেশি ফ্রি? এখানেও দুটো ইলেকট্রন আছে আর জেড এর ওপরেও দুটো ইলেকট্রন আছে, কাকে আমরা বেশি ফ্রি বলবো? ভেরি গুড, লোন পেয়ার বেশি ফ্রি হবে, বিকজ এটা তো একটা বন্ডের মধ্যে আছে, কিন্তু এ তো বেশি ফ্রি, একটাই অ্যাটমের ওপর আছে। তাহলে যখন এরকম হবে বন্ড আর লোন পেয়ার হবে, সবসময় লোন পেয়ারকে আমরা হাই ডেন্সিটি ধরবো আর বন্ডকে লো ডেন্সিটি ধরবো। আর আমরা একটু আগে পড়লাম ইলেকট্রনের মুভমেন্ট কি হবে, হাই ডেন্সিটি থেকে লো ডেন্সিটি, মানে মুভমেন্ট কি হবে, এই দিকে হবে আবার এই দিকে হবে। প্রথম রেজোনেটিং স্ট্রাকচারে শুধু আমরা অ্যারোর ফ্লো দেখাবো, পরের রেজোনেটিং স্ট্রাকচারে চার্জেস ফর্ম হবে এক্স ওয়াই জেড। পাই বন্ডটা শিফট হয়ে পাশে যাচ্ছে না, এখানে কেউ নেই, যখন কেউ থাকবে না পাশে তখন কোথায় যাবে, পাশের অ্যাটমের মাথার উপর বসবে, তো পাই বন্ড যখন যাবে এখানে কি হবে, মাইনাস চার্জ, রাইট? জেড নিজের লোন পেয়ার এখানে দিচ্ছে পাশে, মানে এখানে কি ফর্ম হবে, ডাবল বন্ড। জেড নিজের দুটো লোন পেয়ার পাশে দিয়ে এখানে এবার ডাবল বন্ড ফর্ম করছে, জেড নিজের ইলেকট্রন লুজ করছে, তো জেড এর উপর কি চার্জ হবে, প্লাস। অনেকে বলে স্যার ওয়াই এর উপর কেন প্লাস হবে না, ওয়াই এর উপর কেন প্লাস হবে, ওয়াই দেখো এখানেও ডাবল বন্ড পাচ্ছে, জেড ইলেকট্রন লুজ করছে, আবার ওয়াই ডাবল বন্ড পেয়ে যাচ্ছে, ওয়াই এর কোনো ক্ষতি হচ্ছে না, এখানে ক্ষতি হচ্ছে গেনার হচ্ছে এক্স আর লুজ করছে জেড, রাইট? তো এখানে এক্স আর জেড এর উপর চার্জ ফর্ম হবে। আবার দেখো, আবার যদি এবার এখানে হাই ইলেকট্রন ডেন্সিটি হয়ে গেছে আর এখানে কি আছে, লো ইলেকট্রন ডেন্সিটি আছে, আবার দেখো মুভমেন্ট কোথা থেকে হবে, হাই থেকে লো, মানে এবার এটা এইদিকে পাশে যাবে আর এটা এইদিকে পাশে যাবে,
রাইট? যদি এই নেগেটিভটা এইদিকে আসে আবার এদিকে ডাবল বন্ড চলে আসবে, আর যদি এই পাই বন্ডটা আবার এদিকে শিফট হয় তাহলে আবার এখানে লোন পেয়ার হয়ে যাবে, মানে আবার স্ট্রাকচার ওয়ানে আমরা ফিরে আসবো স্ট্রাকচার টু এর থেকে। রাইট? সেম জিনিস হবে যদি লোন পেয়ারের উপর নেগেটিভ চার্জ থাকতো, তাও সেম জিনিস হতো। নেগেটিভ চার্জকে আমরা হাই ডেন্সিটি ধরবো লোন পেয়ারের মতন, তাহলে এখানেও শিফট কি হবে সেম, এখানে এরকম যদি শিফট হয় তাহলে কি হবে মাইনাস ওয়াই ডাবল বন্ড জেড প্লাস, সেম একদম সেম। আবার এখানে অ্যারোস দেখাও, এটা এদিকে এটা এদিকে, দুটোরই রিয়েল লাইফ এক্সাম্পল দেখো যেটা অর্গানিকে তুমি পাবে আমি দিয়ে দিয়েছি। ওয়ানের মধ্যে দেখো আমাইন্স অ্যানামাইন মানে ডাবল বন্ড আর আমাইন দুটোই থাকলে তখন এরকম হবে, দেখো জেডটা হচ্ছে নাইট্রোজেন, রাইট? এখানে ইলেকট্রনিক মুভমেন্টস করা নেই, ইলেকট্রনিক মুভমেন্টস গুলো করে নিতে পারো এক্সাম্পলস এর ওপর, আর যেটা আমি বোর্ডে করেছি এই নোটস এর ওপর। মানে স্ট্রাকচার টু এ ইলেকট্রনিক মুভমেন্টস গুলো নেই, তো স্ট্রাকচার টু এ ইলেকট্রনিক মুভমেন্টস গুলো অ্যাড করে নিতে পারো তুমি, আর এক্সাম্পলেও অ্যাড করে নিতে পারো। সেকেন্ড এক্সাম্পল দেখো, যদি ডাবল বন্ড আর কার্বন আয়ন থাকে একটা বন্ডের গ্যাপে, তাহলে সেকেন্ড এক্সাম্পল এটা হচ্ছে। আর দেখো জাস্ট এক্স ওয়াই জেড কে কার্বন থেকে রিপ্লেস করে দিয়েছে, এক্স ওয়াই জেড কে কি করেছে কার্বন থেকে রিপ্লেস করে দিয়েছে। কেস নাম্বার 5টা আমরা পরে ডিসকাস করব, কেস নাম্বার 5, কেস নাম্বার 5টা এখন ডিসকাস করব না, কেস নাম্বার 6ও ডিসকাস করব না, এগুলো সব স্পেশাল কেসেস আছে। কেস নাম্বার 7টা আমরা ডিসকাস করব পেজ নাম্বার 77 এ। দেখো যদি কার্বন ফ্রি র্যাডিক্যালও থাকে, যদি কার্বন ফ্রি র্যাডিক্যাল থাকে বা যদি কার্বোক্যাটায়নও থাকে, কার্বোক্যাটায়নের এক্সাম্পল কোনটা আছে, কার্বোক্যাটায়নের এক্সাম্পলটা এখানে নেই, কার্বোক্যাটায়নের এক্সাম্পলটা যেখানে ফ্রি র্যাডিক্যাল আছে তার উপরে মার্জিনে এখানে লিখে নাও কার্বোক্যাটায়নের এক্সাম্পলটাও সেম হবে। আমি আগেই বলেছি যেটা ফ্রি র্যাডিক্যালের জন্য অ্যাপ্লিকেবল সেটাই কার্বোক্যাটায়নের জন্যও কি হবে অ্যাপ্লিকেবল হবে, আমি আগেই বলেছি। তো কার্বোক্যাটায়নের এখানে যে উপরে স্পেস আছে তার রেজোনেটিং স্ট্রাকচারের এক্সাম্পলটা তুমি উপরে এঁকে নাও, ফ্রি র্যাডিক্যালের আঁকা আছে পেজ নাম্বার 77 এ, রাইট? তো এখানে কি হবে দেখো, কার্বন ফ্রি র্যাডিক্যাল থাকলে একটু ডিফারেন্ট হবে, কার্বোক্যাটায়নের খুব ইজি আছে, কিভাবে দেখো, অবভিয়াসলি এখানে ইলেকট্রন বেশি এখানে ইলেকট্রন কম বিকজ পজিটিভ চার্জ আছে, জাস্ট এরকম, দ্যাটস ইট। এটা হলে কি হবে এক্স ওয়াই ডাবল বন্ড, দ্যাটস ইট। এবার এক্স নিজের ডাবল বন্ড লুজ করছে তাহলে এক্স এর ওপর প্লাস চার্জ, আবার এখানে কি হবে আবার এটা এদিকে আসবে আবার স্ট্রাকচার ওয়ান হয়ে যাবে, আবার এটা স্ট্রাকচার ওয়ান হয়ে যাবে। কার্বোক্যাটানের তো খুবই ইজি আছে, কিন্তু ফ্রি র্যাডিক্যালের দেখো কি হবে, ফ্রি র্যাডিক্যালে একটা ইলেকট্রন মুভ করবে, এই বন্ডের মধ্যে আমি যদি এরকম ইলেকট্রনস কে দেখাই তাহলে ঠিক আছে, রাইট? এবার কি হবে ওয়াই এর একটা ইলেকট্রন, একটা শুধু ওয়াই এর ইলেকট্রন এই দিকে যাবে, ওয়াই এর ইলেকট্রন এই দিকে যাবে, যখন ওয়াই এর সিঙ্গেল ইলেকট্রন এই দিকে যাবে তাহলে ওয়াই নিজের সিঙ্গেল ইলেকট্রন আর জেড নিজের সিঙ্গেল ইলেকট্রন দিয়ে এইদিকে ডাবল বন্ড ফর্ম করে দেবে, তো তখন রেজোনেটিং স্ট্রাকচার এরকম হবে, রাইট? আবার তুমি এখান থেকে একটা ইলেকট্রন এদিকে শিফট করলে আবার এক্স ওয়াই এর ডাবল বন্ড ফিরে আসবে, আবার এক্স ওয়াই এর ডাবল বন্ড ফিরে আসবে। তাহলে একটা জিনিস দেখো, কার্বোক্যাটায়ন হোক কার্বো অ্যানায়ন হোক আর কার্বন ফ্রি র্যাডিক্যাল হোক সবার মধ্যে কিন্তু রেজোনেন্স কাজ করছে, সবার মধ্যে রেজোনেন্স অ্যাপ্লিকেবল। কার্বোক্যাটায়নের মধ্যে রেজোনেন্স আছে, যেটা কার্বন হয় তো এটা কার্বোক্যাটায়ন হবে অবভিয়াসলি, কার্বোক্যাটায়নের মধ্যে ফ্রি র্যাডিক্যালের মধ্যে অ্যানায়নের মধ্যে সবার ওপর রেজোনেন্স অ্যাপ্লিকেবল, মানে কার্বোক্যাটায়ন কার্বন ফ্রি র্যাডিক্যাল কার্বনায়ন অল অ্যাফেক্টেড বাই রেজোনেন্স, যদি রেজোনেন্স হয় তাহলে রেজোনেন্স সবাইকে অ্যাফেক্ট করবে। ইন্ডাকটিভ ইফেক্টের মতন দেখো, ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট ক্যাটায়ন আর ফ্রি র্যাডিক্যাল কে অ্যাফেক্ট করে আর অ্যানায়ন কেও অ্যাফেক্ট করে, অপোজিট ওয়েজে অ্যাফেক্ট করে কিন্তু করে।
রাইট? হাইপার কনজুগেশনে শুধু তোমার কে নেই, কার্বোক্যাটায়নটা নেই, বাকি এই দুটো আছে, রাইট? তারপর একটা কোয়েশ্চেন আছে, ড্র আর কমপ্লিট দ্য রেজোনেন্স। আমি ড্র আর কমপ্লিট দ্য রেজোনেন্সটা আমি করে দেখাবো, কটা স্ট্রাকচারের করে দেখাবো, বাকিগুলো তুমি এখান থেকে দেখে নেবে। চলো নেক্সট আমরা, এখানে কোয়েশ্চেন আছে যে ড্র অ্যান্ড কমপ্লিট দ্য রেজোনেন্স। তো ড্র অ্যান্ড কমপ্লিট দ্য রেজোনেন্স খুব ইজি আছে, দেখো এক্সাম্পল ওয়ান, আমি এক্সাম্পল ওয়ান যেটা কোয়েশ্চেন ওয়ান আছে ওটারই আমি আর একটা অল্টারনেটিভ ফর্ম এনে দেখাচ্ছি। যেরকম ধরো যদি কার্বো ক্যাটায়ন হয়, ওখানে কার্বো অ্যানায়ন করা আছে, ওখানে এটা করা আছে, কার্বো অ্যানায়ন একটা বন্ডের গ্যাপ, রাইট? যদি আমি জিজ্ঞেস করি যে এখানে রেজোনেন্স করো, তুমি বলবে স্যার এখানে তো রেজোনেন্স হবেই না, বিকজ এখানে কনজুগেশন নেই, ওয়ান বন্ডের গ্যাপ নেই। কার মধ্যে ওয়ান বন্ড গ্যাপ হতে হবে? চার্জ আর ইলেকট্রন সোর্সের মাঝখানে। মানে যদি স্ট্রাকচারটা এইরকম হয় তবে রেজোনেন্স পসিবল হবে, রাইট? এবার কোন দিকে মুভ করবে? ওপরের দিকে, বিকজ হাই টু লো এর দিকে যাবে, র্যান্ডম যে কোনো জায়গায় মুভ করিয়ে দেবে না, হাই টু লো, তাহলে এটা এইদিকে মুভ করবে। তাহলে এর আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? ডাবল বন্ড এইদিকে শিফট হয়ে গেছে। এবার ডাবল বন্ডটা যদি এইদিকে শিফট হয়, ডাবল বন্ডটা যদি এদিকে শিফট হয়, এই মাঝখানের কার্বনটা তো কিছু লুজ করছে না, এইদিকে ডাবল বন্ড হলেও সে পাবে, রাইট? আর এইদিকে ডাবল বন্ড হলেও সে পাবে, লুজ করছে এই কার্বনটা, রাইট? এই কার্বনটা, এই কার্বনের ওপর এখানে কি হবে? প্লাস চার্জ হবে। তাহলে এরা দুটো হচ্ছে একে অন্যের রেজোনেটিং স্ট্রাকচার। আবার এই পাই বন্ডটা এদিকে শিফট হবে, আবার চার্জ এর মাথায় চলে আসবে, তো এরা রেজোনেটিং স্ট্রাকচার আছে। এখানে কনজুগেশন আছে, এখানে রেজোনেন্স হবে। এবার আমি বলেছিলাম দুটোই নেগেটিভ, দুটোই নেগেটিভ মানে একটা পাই বন্ড একটা নেগেটিভ চার্জ, এটাকে হাই ডেন্সিটি কনসিডার করবো। যদি এটা হাই ডেন্সিটি হয় তাহলে এটা এইদিকে মুভ হবে, আর এটা পাশে মুভ হবে, এইদিকে মুভ, পাশের কার্বনে মুভ হবে। একজন বন্ড হয়, একজন কার্বনের উপর মুভ হবে, তাহলে কি রকম স্ট্রাকচার হবে? এইদিকে বন্ড হয়ে গেল আর এটা পাশের কার্বনে মুভ হচ্ছে, তাহলে এটা ডাবল বন্ড হবে, রাইট? এবার এখানে একটা রুল বানিয়ে নিই আমরা, যে নেগেটিভ চার্জ আর লোন পেয়ার যখনই মুভ হবে তারা সবসময় বন্ড হবে, তারা সবসময় কি হবে? পাই বন্ড হবে। কি বললাম? নেগেটিভ চার্জ আর লোন পেয়ার যখনই মুভ হবে তারা সবসময় পাই বন্ড হবে, কিন্তু পাই বন্ড যখনই মুভ হবে না, পাই বন্ড যখনই মুভ হবে সেটা সবসময় নেগেটিভ চার্জ হবে। পাই বন্ড যখনই মুভ হবে সেটা সবসময় নেগেটিভ চার্জ মুভ হবে, সেটা সবসময় নেগেটিভ চার্জ ফর্ম করবে। দেখো এখানে পাই বন্ড আমরা মুভ করছি, পাই বন্ডটাকে তো আমি এদিকে স্কিপ করতে পারতাম, কিন্তু এদিকে স্কিপ হবে না, পাই বন্ডটা নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ চার্জ কার উপর পসিবল? এই কার্বনের মাথার উপর পসিবল, তাই এটা হচ্ছে। এবার দেখো এটা স্ট্রাকচার টু, এটা স্ট্রাকচার ওয়ান, টু থেকে ওয়ান কি করে পসিবল দেখো। এবার নেগেটিভ চার্জ এইদিকে মুভ করব, বিকজ এটা হাই ডেন্সিটি এটা লো, আর পাই বন্ড সবসময় কি হয়? নেগেটিভ চার্জ, তো পাই বন্ড নেগেটিভ চার্জ হবে আর নেগেটিভ চার্জ পাই বন্ড হবে, আবার তোমার স্ট্রাকচার ওয়ান ফিরে আসবে।
রাইট? তো এরা 1 and 2 রেজোনেটিং স্ট্রাকচার, এর 1 and 2 রেজোনেটিং স্ট্রাকচারস, রাইট? চলো এবার আমরা কিছু রুলস পরপর করে পড়বো, খুব ইজি আছে, এই রুলস গুলো পড়বো আর তলা এক্সাম্পল লেখা আছে। কি রুল পড়বো এবার? 1 and 2 যে কটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হচ্ছে তাদের মধ্যে কোনটা সব থেকে স্টেবল আর কোনটা সব থেকে লিস্ট স্টেবল সেটা আমাদেরকে প্রিডিক্ট করতে হেল্প করবে, রাইট? সো দেখো কি লেখা আছে, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার, পেজ নাম্বার 77 পড়ছি, স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। The following rules are to be applied in the priority order. কিসের priority order? কে বেশি স্টেবল কে কম স্টেবল সেটা। রুল নাম্বার 1, neutral resonating structure is more stable than charged or polar resonating structure. Neutral resonating structure is more stable than charged or polar resonating structure. দেখো এর এক্সাম্পল একটা করা আছে, আমি তোমাকে আরো দুটো এক্সাম্পল দিচ্ছি রুল নাম্বার 1 এর, আর তার সঙ্গে সঙ্গে রেজোনেটিং স্ট্রাকচারও প্র্যাকটিস হয়ে যাবে। এটা একটা স্ট্রাকচার, স্ট্রাকচার 1, এর রেজোনেটিং স্ট্রাকচার কি হবে? পাই বন্ড কোথায় মুভ হবে, রাইট না লেফট? সরি, লোন পেয়ার কোথায় মুভ হবে, রাইট না লেফট? লেফট সাইডে। লেফট, বিকজ এটা এটা ইলেকট্রন রিচ, এটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট। আর পাই বন্ড সবসময় কি হয়, নেগেটিভ চার্জ হবে। আর লোন পেয়ার কি হবে, পাই বন্ড হবে। দেখো ডান দিকে আমি ওখানে লিখেছি, তাহলে এখানে কি হবে, H2C CH ডাবল বন্ড NH2। এবার দেখো এ তো নিজের লোন পেয়ার লুজ করছে, তো হিল বি নট বি হ্যাপি, সো হিল হ্যাভ আ পজিটিভ চার্জ। তো দুটো রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম হচ্ছে, দুটো রেজোনেটিং স্ট্রাকচার ফর্ম হচ্ছে 1 and 2। রুল নাম্বার 1 কি বলে, যে একটা কম্পাউন্ডের যে রেজোনেটিং স্ট্রাকচার হয় তার মধ্যে স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার কে আছে, যার ওপর কোনো চার্জ নেই। তো আমি যদি জিজ্ঞেস করি 1 বেশি স্টেবল না 2, তুমি বলবে স্যার 1 ইজ মোর স্টেবল দেন 2, বিকজ 1 এর ওপর তো কোনো চার্জ ফর্ম হচ্ছে না, নিউট্রাল আছে, কিন্তু 2 এর ওপর চার্জ ফর্ম হচ্ছে। আর চার্জ ফরমেশন অর্গানিকে ভালো না, inorganic ভালো, organic ভালো না, right? Because organic compounds do not like to be charged, right? So 1 is greater than 2. Rule number 1, stability order এটাই বলে 1 is greater than 2। আর একটা এক্সাম্পল ক্লোরিন নিয়ে নোটস এর মধ্যে করা আছে। আমি তোমাকে আর একটা এক্সাম্পল দিই পাই বন্ড সিস্টেমের, মানে বিউট 1,3 ইন, বিউট 1,3 ইন এরকম পরীক্ষায় দিয়ে দেবে, ড্র রেজোনেটিং স্ট্রাকচার অফ বিউট 1,3। না ইউপিএসসি জানো না, স্ট্রাকচার রাখতে পারবে না, রেজোনেন্স কোনোদিন করতে পারবে না। এবার এখানে দুদিকেই কার্বন আছে, কেউ ইলেকট্রন রিচ না, মানে ইলেকট্রন ডেন্সিটি বোথ সাইডে ইকুয়াল আছে, তুমি এই দিক থেকে মুভ করো বা এদিক থেকে মুভ করো, ডাজন্ট ম্যাটার। আমি এখান থেকে মুভ করছি, এটা যদি এদিকে মুভ হয় তো পাই বন্ড শিফট হলে কি হবে, এখানে পাই বন্ড হবে, আর এই দিকের পাই বন্ড শিফট হলে কি হবে, এখানে নেগেটিভ চার্জ হবে। তাহলে কি হবে, CH2। দেখো এটা প্র্যাকটিস করেই গ্রিপে আসবে। একবার ইনঅর্গানিকে এরকম প্র্যাকটিস আমি করিয়েছিলাম, যখন আমি ইনঅর্গানিকের রেজোনেন্স করিয়েছিলাম, এরকম হবে। আবার এর 2 স্ট্রাকচার 2 স্ট্রাকচার 1 কিভাবে ফর্ম হবে, আবার যদি আমি এটা এদিকে শিফট করি, আবার যদি এটা শিফট করি। আমি যদি জিজ্ঞেস করি এখানে বিউট 1,2 ডাইনের কোন স্ট্রাকচার বেশি স্টেবল, তুমি বলবে স্যার 1 again is more stable because 1 এর ওপর কোনো চার্জ ফরমেশন হচ্ছে না, 2 এর ওপর তো চার্জ ফর্ম হয়ে গেছে, 2 স্টেবল হবে না, কোনোদিনও 2 বেশি স্টেবল হবে না। চলো নেক্সট পেজ, পেজ নাম্বার 78, পেজ নাম্বার 78 এ রুল নাম্বার 2 লেখা আছে। আচ্ছা আমরা কটা রুল পড়বো, আমরা 5টা রুল পড়বো, 1 2 3 4 5। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই রুলস গুলো 1 2 3 4 নাম্বারে আছে, আর এটাই এদের প্রায়োরিটি অর্ডারও আছে। মানে রুল নাম্বার 1 কে তোমাকে সবসময় বেশি প্রায়োরিটাইজ করতে হবে, দেন রুল নাম্বার 2 কে তোমাকে বেশি প্রেফার করতে হবে রুল নাম্বার 3 এর থেকে। তো এটা রুলের নাম্বার প্লাস এটা প্রায়োরিটি অর্ডারও আছে রুলস এর, প্লাস এটা প্রায়োরিটি অর্ডারসও আছে রুলের। বিকজ আমি এই জন্য এখানে লিখিয়েছি
প্রায়োরিটি অর্ডার, যেখান থেকে আমি রুল স্টার্ট করছি পেজ নাম্বার 77 এ, আমি এই জন্য লিখিয়েছি প্রায়োরিটি অর্ডার। দ্য ফলোইং রুলস আর টু বি অ্যাপ্লাই ইন আ প্রায়োরিটি অর্ডার, মানে যে আগে 1 আছে তুমি আগে 1 অ্যাপ্লাই করবে, 1 থেকে হচ্ছে না তবে তুমি 2 অ্যাপ্লাই করবে, 2 এর থেকে হচ্ছে না তবে তুমি 3 অ্যাপ্লাই করবে, এইভাবে এই অর্ডারে যাবে। তুমি সবসময় স্টার্ট আগে 1 থেকে করবে। 1 অ্যাপ্লিকেবল নয় তবেই তুমি 2 তে শিফট হবে, 2 অ্যাপ্লিকেবল নয় তবে তুমি 3 তে শিফট হবে, 3 অ্যাপ্লিকেবল নয় তবে রুল নাম্বার 4 এ শিফট হবে, 4 অ্যাপ্লিকেবল নয় তবে তুমি রুল নাম্বার 5 এ শিফট হবে। দিস ইজ দ্য কারেক্ট প্রায়োরিটি অর্ডার, রাইট? চলো, রুল নাম্বার 2, পেজ নাম্বার 78, resonating structure having pi bonds is considered more stable. Resonating structure having pi bond is considered more stable. আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড আছে, এটা কি অ্যালডিহাইড আছে? ইথেনল। এবার দেখো পাশে কি গিভেন আছে? রেজোনেটিং স্ট্রাকচার গিভেন আছে, ডান দিকে কি গিভেন আছে? রেজোনেটিং স্ট্রাকচার গিভেন আছে। আর এটা কি আছে তোমার? এর মধ্যে কোনো পাই বন্ড নেই, এর মধ্যে কি আছে? পাই বন্ড আছে, তাহলে এটা কি হবে? বেশি স্টেবল হবে, রাইট? গিভ মি আ মিনিট, হ্যাঁ, এক সেকেন্ড, আমি জাস্ট একজনকে মেসেজ করবো, কনস্ট্যান্টলি বাড়ি থেকে ফোন আসছে, 1 মিনিট। হুম, রাইট। তো কি হচ্ছে? রুল নাম্বার 1, রুল নাম্বার 2 কি বলে? যদি পাই বন্ড থাকে তাহলে সেটা বেশি স্টেবল হবে, রাইট? রুল নাম্বার 3, রুল নাম্বার 3 কি বলে? আচ্ছা, রুল নাম্বার 3 বলছে যে যে ইলেকট্রন নেগেটিভ আছে, মানে যে ইলেকট্রন ভালোবাসে তার কাছে ইলেকট্রন থাকা উচিত, আর যে তোমার ইলেকট্রন ভালোবাসে না তার কাছে ইলেকট্রন থাকা উচিত নয়। একটা খুব ভালো এক্সাম্পল আমি দিচ্ছি এখানে তোমার, এটাকে একটু কারেক্ট করে নিও, হ্যাঁ? এই রুল নাম্বার 3 এর যে স্ট্রাকচার আছে, জাস্ট কারেক্ট এটা বেট, আমি যেটা বোর্ডে করছি ওটা করো, ঠিক আছে? এখানে একটু মিস্টেক আছে, CH3 C অক্সিজেন, আবার আমি এই এক্সাম্পলই নিচ্ছি, ঠিক আছে? এদিকে দেখো, সি ডাবল বন্ড সি NH2, মুভমেন্ট কি হবে? এইদিকে, আর এটা এইদিকে শিফট হবে, রাইট? তাহলে এখানে কি হবে? আবার নেগেটিভ চার্জ, আর এখানে কি হবে? আবার পজিটিভ চার্জ। এবার আমাকে বলো, কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে, কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবভিয়াসলি নাইট্রোজেন, মানে নাইট্রোজেন নিজের ইলেকট্রনকে ভালোবাসে। তো যে ইলেকট্রন নেগেটিভ আছে তার ওপর অপোজিট চার্জ একদমই আনস্টেবল, তার ওপর অপোজিট চার্জ একদমই আনস্টেবল। আর একটা খুব ভালো এক্সাম্পল হচ্ছে অ্যালকোহল, এনলস, যাদের মধ্যে ডাবল বন্ড আর অ্যালকোহল দুটোই হয়, এটা আমরা টটোমেরিজমে করেছি, এনলস। তাহলে এখানেও কি হবে? মাইনাস সি ডাবল বন্ড OH প্লাস, এরকম। অক্সিজেন এক্সট্রিমলি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ একদমই আনস্টেবল, অক্সিজেন ভেরি আনহ্যাপি উইথ দ্য পজিটিভ চার্জ, তাহলে এটাও কি করবে? স্টেবিলিটিকে কমিয়ে দেয়। কার্বন ইলেকট্রন ভালোবাসে না, কার্বনের ওপর তুমি ইলেকট্রন দিচ্ছ, মানে এখানে এই রুলটা সিম্পল ভাষায় কি বোঝাচ্ছে? যে যে ইলেকট্রন নেগেটিভ অ্যাটম আছে, যে ইলেকট্রন নেগেটিভ অ্যাটম আছে তাকে তুমি পজিটিভ যদি দাও তাহলে সে আনস্টেবল, আর যে ইলেকট্রন নেগেটিভ, যে ইলেকট্রো পজিটিভ অ্যাটম আছে, ইলেকট্রো পজিটিভ অ্যাটম মানে যে অতটা ইলেকট্রো নেগেটিভ নয়, তাকে যদি তুমি নেগেটিভ চার্জ দাও তাহলে সে আনস্টেবল, তাহলে সে কি হবে? আনস্টেবল। মানে যে ইলেকট্রন ভালোবাসে তাকে তুমি ইলেকট্রন না দিয়ে তার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছ, তাকে পজিটিভ করে দিচ্ছ, অবভিয়াসলি সে আনস্টেবল হবে।
আর যে ইলেকট্রন ভালোবাসে না তাকে তুমি জোর করে ইলেকট্রন দিচ্ছ, তাহলে কি হবে? সে আনস্টেবল হবে। তো রুল নাম্বার 3 এটা বোঝাচ্ছে। কি আছে? রুল নাম্বার 3 এটা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে রুল নাম্বার 4, হায়ার দ্য চার্জ সেপারেশন লেসার ইজ দ্য স্টেবিলিটি। এটা ক্লাস 12 এ খুব হেল্প করবে। হায়ার দ্য চার্জ সেপারেশন লেসার ইজ দ্য স্টেবিলিটি। এবার দেখো একটা রেজোনেটিং স্ট্রাকচারে কি হচ্ছে, একটা রেজোনেটিং স্ট্রাকচারে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একটা বন্ড গ্যাপে আছে। প্রথম প্রথম যদি তুমি দেখো প্লাস আর মাইনাস ক্লোজার আছে, আর এখানে দেখো প্লাস আর মাইনাস দুটো বন্ডের গ্যাপে আছে ডান দিকের স্ট্রাকচারে। তাহলে যত বেশি দূরে যাবে চার্জ অত বেশি কি হবে? স্টেবিলিটি কমবে। তো এই জন্য প্রথম স্ট্রাকচারটা বেশি স্টেবল দেন সেকেন্ড স্ট্রাকচার। দেখো নর্মালি আমরা চার্জ সেপারেশন ভালোবাসি না। যদি তোমাকে জিজ্ঞেস করি চার্জ সেপারেশন ভালো না নিউট্রাল ভালো, তো রুল নাম্বার 1 বলে নিউট্রাল ভালো, তুমি বলবে স্যার নিউট্রাল ভালো। কিন্তু যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে পজিটিভ, যদি যদি দুটো স্ট্রাকচারের মধ্যে কম্পেয়ার করতে হয় আর দুটোর মধ্যেই যদি চার্জ সেপারেশন থাকে তাহলে কি করব? তো যার মধ্যে চার্জ কাছে কাছে আছে সেখানে কি হবে? স্টেবিলিটি বেশি হবে, আর যেখানে চার্জ দূরে আছে সেখানে স্টেবিলিটি কি হবে? কম হবে। রাইট? নেক্সট হচ্ছে নাম্বার 5। নাম্বার 5, দেখো এটা তো ফিজিক্সের ল আছে, আমরা পড়েছি ফিজিক্সের ল কি বলে? লাইক চার্জেস রিপেল ইচ আদার। নেগেটিভ নেগেটিভ কে রিপেল করবে, পজিটিভ পজিটিভ কে রিপেল করবে। দেখো 5 নম্বর এক্সাম্পলে পজিটিভ পজিটিভ যদি পাশাপাশি হয় তাহলে রিপালশন কি হবে? বেড়ে যাবে, মানে এটা আনস্টেবল হয়ে যাবে। যদি দুটো লোন পেয়ার পাশাপাশি হয় তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে, একে অন্যকে রিপেল করবে। যদি নেগেটিভ নেগেটিভ পাশাপাশি হয় তাহলে আনস্টেবল হয়ে যাবে, একে অন্যকে রিপেল করবে। যদি নেগেটিভ আর চার্জ মানে লোন পেয়ার আর চার্জ দুজনই নেগেটিভ যদি পাশাপাশি হয় তাহলে কি হবে? রিপেল করবে, আনস্টেবল হয়ে যাবে। রাইট? তো এই 5টা রুল আমাদেরকে হেল্প করবে কে কার বেশি স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার আছে এটা অ্যাপ্লাই করতে। আর এটা অ্যাপ্লাই কিভাবে করবে? প্রথমে আমরা 1 থেকে হচ্ছে না 2 থেকে হচ্ছে না 3, এইভাবে যাব। এটাকে আমরা বলি প্রায়োরিটি অর্ডার। রাইট? আচ্ছা, যদি তোমাকে কোয়েশ্চেনে, এবার এখানে একটা এখানে কোয়েশ্চেন সলভ করার, এবার আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছি, খুবই ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 79-এ দেখো, পেজ নাম্বার 79-এ কি লেখা আছে। যদি তোমাকে কোয়েশ্চেন দেয়, যদি তোমাকে কোয়েশ্চেন দেয়, যদি তোমাকে বলে কম্পেয়ার দ্য স্টেবিলিটি, কম্পেয়ার দ্য স্টেবিলিটি মানে তোমার থেকে অর্ডার চাইছে এক্সামিনার, এরকম অর্ডার চাইছে। যদি তোমাকে কম্পেয়ার দ্য স্টেবিলিটি বলে কোয়েশ্চেনে, তোমাকে যদি অর্ডার চায় তখন তুমি শুধু রুল 1 থেকে রুল 4 অ্যাপ্লাই করবে। রুল 1 থেকে রুল 4 অ্যাপ্লাই করবে, এখানে রুল 5 অ্যাপ্লাই করবে না। ঠিক আছে? যদি তোমাকে কোয়েশ্চেনে বলে যে আমাকে লিস্ট স্টেবল বলো, কোনটা লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজ থেকে তুমি শিখবে। যদি কোয়েশ্চেনে বলে লিস্ট স্টেবল, তুমি শুধু রুল 5 অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই অনলি রুল 5, অ্যাপ্লাই অনলি রুল 5। যদি তোমাকে স্টেবিলিটি কম্পেয়ার করতে বলে তুমি রুল 1 to 4, যদি তুমি এটা ফলো করো তোমার রেজোনেন্সের কোনো কোয়েশ্চেন ভুল যাবে না, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। যদি তোমাকে এটা কার জন্য, আগেন এটা কম্পিটিটিভ এর জন্য, কম্পিটিটিভ এক্সামস এর জন্য, নিট ডব্লিউবিজি জেই হোয়াট এভার কম্পিটিটিভ এক্সামস। রাইট? অনলি এন্ড অনলি ফর কম্পিটিটিভ এক্সাম। কিন্তু যদি স্কুলে তুমি করছো তাহলে কম্পেয়ার দ্য স্টেবিলিটি মানে স্কুলের জন্য এটা প্রথমটা। রাইট? খুব কম স্কুল, যে ভালো ভালো স্কুল যেখানে স্ট্যান্ডার্ড পেপার হয়, লিস্ট টেবিলটা জিজ্ঞেস করে, তাহলে ইউজুয়ালি লিস্ট টেবিল আসে না। বাট যদি লিস্ট টেবিল কোনো কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ যদি আছে লিস্ট টেবিল, তাহলে শুধু রুল নাম্বার 5। রাইট? যেরকম দেখো এর পরেই, উপস সরি, এর পরেই একটা স্ট্যান্ডটা নড়ে গেছে, এর পরেই একটা লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচারের কোয়েশ্চেন আছে, ABCD। এটা ওয়েবজির পিওয়াইকিউ আছে, ও লেখেনি কোন ইয়ারের ওয়েবজি, 2020 পরেই আছে বিকজ যেহেতু এটা লাস্ট ইয়ারেরই নোটস। তো হুইচ ইজ দ্য লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার? লিস্ট স্টেবল মানে কোন রুল অ্যাপ্লাই করবে? তুমি শুধু রুল নাম্বার 5 অ্যাপ্লাই করবে। এবার শুধু রুল নাম্বার 5 অ্যাপ্লাই করে আমাকে বলো কোনটা লিস্ট স্টেবল হবে। শুধু রুল নাম্বার 5 অ্যাপ্লাই করে আমাকে বলো কোনটা লিস্ট স্টেবল হবে ABCD এর মধ্যে। কোয়েশ্চেন পেজ নাম্বার 79। বলো, কি ঘুমিয়ে পড়লে সবাই?
রুল নাম্বার 5 কি আছে, যে লাইক চার্জেস পাশাপাশি যেখানে হবে সেটাই হয়ে যাবে লিস্টেবল। আদ্রিজা আছো? কোয়েশ্চেন পেজ নাম্বার 79 যেটা পাঠিয়েছি নোটস এর, এই কোয়েশ্চেনটা, which is least stable, তুমি এখান থেকেও স্ক্রিন থেকেও দেখে নিতে পারো, which is least stable। লিস্ট টেবিলের জন্য কি অ্যাপ্লাই করবে? অনলি রুল 5। ভেরি গুড, ডি। কেন ডি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস আর লোন পেয়ার দুটোই নেগেটিভ পাশাপাশি হয়ে গেছে, লাইক চার্জেস পাশাপাশি মানে আনস্টেবল। তো লিস্টের জন্য শুধু রুল নাম্বার 5, তাহলে ওই কোয়েশ্চেনের কারেক্ট অপশন হচ্ছে ডি। তো লিস্ট টেবিলের জন্য সব সময় তুমি রুল 5 এ অ্যাপ্লাই করবে কোয়েশ্চেন, তোমার না হলে হবে না। তারপরের কোয়েশ্চেন দেখো, কম্পেয়ার দ্য স্টেবিলিটি, কম্পেয়ার দ্য স্টেবিলিটি, ঠিক তার পরের কোয়েশ্চেন এ বি সি ডি। এবার এখানে কম্প্যারিজন, কম্প্যারিজন মানে আছে তোমাকে আগে রুল 1 অ্যাপ্লাই করতে হবে, রুল 1 অ্যাপ্লাই হচ্ছে না, তারপর রুল 2, তারপর রুল 3, তারপর রুল 4। এবার রুল 1 থেকে স্টার্ট করো। রুল 1 কি বলে? যাদের মধ্যে কোনো চার্জ নেই, আমি চারটে অপশন আবার এখানে বোর্ডে আঁকছি। যাদের মধ্যে কোনো চার্জ নেই তারা কি হবে? নিউট্রাল কম্পাউন্ড মোস্ট স্টেবল হয়। তার মানে এটা শিওর যে এ কি হবে? মোস্ট স্টেবল হবে। তো মোস্ট স্টেবল এর সবার আগে কি হবে? এ। তারপর রুল নাম্বার 2 অ্যাপ্লাই করে দেখবো। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি বলে? রুল নাম্বার 2 বলে যে রেজোনেটিং স্ট্রাকচার হ্যাভিং পাই বন্ড ইজ কনসিডার্ড মোর স্টেবল। সি ডি আর ডি এর মধ্যে দেখো কার পাই বন্ড আছে? ও, বি এর পাই বন্ড আছে, তাহলে এ মোস্ট স্টেবল, তারপর বি। মানে রুল নাম্বার 1 হয়ে গেল, রুল নাম্বার 2 হয়ে গেছে। রুল নাম্বার 1 আর কারোর ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে না, রুল নাম্বার 2 আর কারোর ওপর অ্যাপ্লিকেবল হবে না, রুল নাম্বার 2 ইউজ করে আমরা বি পেয়ে গেছি। এবার রুল নাম্বার 3 ইউজ করব। রুল নাম্বার 3 বলছে যে ইলেকট্রন নেগেটিভ আছে তাকে পজিটিভ দিও না। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন নেগেটিভ আছে তাকেই পজিটিভ দিয়ে দিয়েছি, এর মানে ডি সব থেকে লিস্ট স্টেবল আছে, আর সি তার সেকেন্ড লাস্ট। তো এটা হবে কারেক্ট আনসার, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি। রাইট? তো রেজোনেন্সের কোয়েশ্চেন এইভাবে তোমাকে সলভ করতে হবে। তলায় পেজে আর একটা কোয়েশ্চেন আছে, এটা মোস্ট প্রবাবলি ডাব্লিউবিজেই বা জেই এর কোয়েশ্চেন, জেই মেইনস এর কোয়েশ্চেন আছে। এটাও তোমরা সেম প্রথমে রুল 1, তারপর রুল 2, তারপর রুল 3, তারপর রুল 4 ফলো করে তুমি এটা সলভ করে স্টেবিলিটি অর্ডার তুমি এখানে লিখতে পারবে। তারপরের পেজে, পেজ নাম্বার 80, পেজ নাম্বার 80 তেও, 80 এর ওপরে পেজ নাম্বার 80 তে আর একটা কোয়েশ্চেন আছে এ বি সি, এটাও ওয়েবজি পিওয়াইকিউ আছে। তুমি এখানেও যেহেতু অর্ডার চেয়েছে, অর্ডার চাইলে, কম্প্যারিজন চাইলে তুমি রুল 1 থেকে রুল 4 অ্যাপ্লাই করবে। লিস্ট চাইলে, যখনই লিস্ট ওয়ার্ডটা তুমি দেখবে তখন তুমি শুধু রুল নাম্বার 5 অ্যাপ্লাই করবে। তো পেজ নাম্বার 80 এত দূর অবধি আজকে হয়েছে, আমরা কালকে এখান থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ সো মাচ।